Assalamu alaikum dear students, how are you all? Hope all of you are doing very fine. Before discussing our today's topic, I would like to introduce myself. I am Jannatul Firdaus, lecturer, Department of English, Milestone College. Dear students, our today's topic is completing sentence. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে অল গ্রামাটিক্যাল আইটেমসগুলোর মধ্যে কমপ্লিটিং সেন্টেন্সের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। And if you analyze the questions for completing sentence, you can see there will be some requirements for completing sentence. So, before discussing our today's topic, completing sentence in details, we should remember something. Let's have a look. এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু আইডিয়া তোমাদের সামনে তুলে ধরেছি। For completing sentence, আমাদের এই আইডিয়াগুলো অবশ্যই থাকতে হবে। That is, first one is structure of sentences. Now, what comes of structure of sentences? Just students, completing sentence হচ্ছে তোমাকে অসমাপ্ত একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করতে হবে। For that reason, সেই সেন্টেন্সটাকে তুমি যখন সম্পূর্ণ করতে যাবে তখন তোমাকে স্পেশালি কিছু গ্রামাটিক্যাল রুলস অবশ্যই ফলো করতে হবে এবং সেখানে ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারও তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে সেন্টেন্সের কনটেক্সটটা বুঝতে হবে যে সেন্টেন্সটা কোন কনটেক্সটে আছে। যখন সেন্টেন্সের কনটেক্সটটা তুমি ভালো করে বুঝতে পারবে তখনই কিন্তু প্রপারলি তুমি স্ট্রাকচারগুলো ইউজ করতে পারবে। বিফোর দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স অর সাম ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস রিগার্ডিং কমপ্লিটিং সেন্টেন্স। Okay dear students, now the next point that I have for you, that is meaning of sentences. Dear students, for completing sentences is very important because তুমি যদি সেন্টেন্সের মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে না পারো তাহলে তুমি সেক্ষেত্রে রিমেইনিং পার্টটাকে কমপ্লিট করতে কিন্তু তোমাকে সেখানে অনেক রকমের প্রবলেম ফেস করতে হবে। For that reason, you have to know about the certain meaning of the sentences. Now coming for the next, that is proverbs. যে স্টুডেন্টস তোমরা দেখে থাকবে কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের অবশ্যই একটা প্রভার্ব থাকবে। সেই জন্য তোমরা চেষ্টা করবে ট্রাই করবে যাতে কিছু কমন প্রভার্বস তোমরা সবসময় মনে রাখতে পারো which are very related to your context. Okay dear students, now looking at for the next, এখানে আমি লিখেছি use phrases or clauses. Dear students, completing সেন্টেন্সে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে যখন তুমি সেন্টেন্স কমপ্লিট করবে একটা ওয়ার্ড দিয়ে কিন্তু সেন্টেন্স কমপ্লিট করলে হবে না। ইন দ্যাট সিচুয়েশন ইউ হ্যাভ টু ইউজ ফ্রেজেস অর ক্লজেস। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য ফ্রেজেস অ্যান্ড ক্লজেস জানা খুবই জরুরি। নাও হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্রেজ অর ক্লজ? ডিয়ার স্টুডেন্টস, বোথ আর এ গ্রুপ অফ ওয়ার্ডস, বাট a clause has a subject and a verb that work together. তার মানে একটি ক্লজে একটি সাবজেক্ট এবং ভার্ব থাকবে। On the other hand, phrase doesn't have a subject or a verb. ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ রুলস শিখে নেই for completing sentence. Our first question is, it is high time. প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইটস হাই টাইম, সো ইউ মাস্ট রাইট দ্য রিমেনিং পার্ট। ওকে, সো হোয়াট উইল বি আওয়ার স্ট্রাকচার? ইউ শুড নো দ্যাট ইটস হাই টাইম। আফটার ইটস হাই টাইম আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, দেয়ার উইল বি আ সাবজেক্ট, দেন V2, দ্যাট মিনস ভার্ব। when it is in past form we can call it V2 form. After V2 you will write object, so that is our structure. According to structure and by understanding the meaning of the first part of the sentence, now you will write the full sentence. তার মানে তুমি সেন্টেন্সের স্ট্রাকচারটা জানো, এরপর তুমি যখন সেন্টেন্সের মিনিংটাও অ্যাপ্রোপ্রিয়েটলি জানবে। ইটস হাই টাইম, হোয়াট ডাজ ইট মিন? মানে হচ্ছে এখনই যথার্থ সময়। সো এখনই যথার্থ সময়, সিচুয়েশনটা কিন্তু আমাদের এরকম। তো বাকি সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা সেন্টেন্সটা লিখতে পারি, ইটস হাই টাইম উই, যে ভার্বটা আমরা লিখব অবশ্যই সেটা V2 ফর্মে হতে হবে। উই চেঞ্জড আওয়ার, আমরা লিখতে পারি আওয়ার ব্যাড
হ্যাবিটস। এবং অবশ্যই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে যে সেন্টেন্সটা তোমরা লিখবে সেটা অবশ্যই তোমাদেরকে আন্ডারলাইন করে দিতে হবে। নাও পরের কোয়েশ্চেনটা দেখো, হি টেলস দ্য ম্যাটার। সো এখানেও কিন্তু হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ, তার মানে অ্যাজ ইফের জন্য কিন্তু আমার একটা সার্টেন রুল আছে এবং সার্টেন স্ট্রাকচারটা কি সেটা আমাকে জানতে হবে। হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে কি? অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, সে বিষয়টি এমনভাবে বলে যেন। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচার হবে আফটার অ্যাজ ইফ ইউ উইল রাইট সাবজেক্ট, দেন ইউ উইল রাইট V2, আফটার দ্যাট ইউ উইল রাইট অবজেক্ট। তাহলে আমরা এখন স্ট্রাকচার জানি, সেন্টেন্সের মিনিংটাও জানি। দেন উইল রাইট হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ। আমরা এখন অ্যাজ ইফের পরে যে অংশটা লিখব অবশ্যই সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্টই লিখব। সে বিষয়টি এমনভাবে বলে যেন, হি যদি আমরা লিখি নিউ, দ্যাট মিনস আফটার সাবজেক্ট ইউ আর ফলোইং টু দ্য ভার্ব নিউ। নিউ এভরিথিং, এভরিথিং। সো ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই মনে রাখবে যে রিমেনিং ক্লজটা তুমি লিখছো অবশ্যই সেটা নিচে আন্ডারলাইন করতে হবে। সো আওয়ার টোটাল ফুল সেন্টেন্স ইজ হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমনভাবে বিষয়টি বলে যেন সে সব কিছু জানতো। নাও আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ দো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানা উচিত যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো both of them have similar meaning. as if আর as though মিনিংটা একই রকমভাবে কাজ করে। তার মানে সেন্টেন্সটা হচ্ছে হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ দো। অ্যাজ দো আমরা এখানে বেঙ্গলি মিনিংটা যেন হিসেবেই ধরবো। তাহলে স্ট্রাকচারটা কি হবে? আমাদের অ্যাজ দো এর আগে আমরা এখানে দেখেছি অ্যাজ ইফ এর আগে যদি আমাদের V1 আমরা পেয়ে থাকি তাহলে আফটার অ্যাজ ইফ আমরা কিন্তু V2 দিয়েছি। অ্যাজ দোর আগে যদি এখানে আমরা খেয়াল করব একটু, অ্যাজ দোর আগে যদি আমরা কি পাই, আমরা যদি V2 পাই তাহলে অবশ্যই আমরা অ্যাজ দো এর পরে কোন স্ট্রাকচারটা আমরা ফলো করব সেটা হবে সাবজেক্ট, আফটার সাবজেক্ট ইউ উইল রাইট হ্যাড প্লাস V3, then you will write object. So this is our exact structure. So আমাদেরকে কিন্তু এই স্ট্রাকচারটা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। দেন কিন্তু আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কিন্তু আমরা উই ক্যান রাইট আ কারেক্ট সেন্টেন্স। আমাদের সেন্টেন্সটা হবে, অ্যান্সারটা হবে হি টোল্ড দ্য ম্যাটার। হি টোল্ড দ্য ম্যাটার আমরা লিখব অ্যাজ দো। হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ দো। তাহলে আমরা কি লিখতে পারি? সাবজেক্টটা হবে হি, আফটার সাবজেক্ট আমরা যেহেতু এখানে V2 আছে তাহলে আমরা কি দিব? হ্যাড প্লাস V3। তার মানে যে ভার্বটা দিব তার আগে অবশ্যই একটা হ্যাড দিব, দেন উইল রাইট পাস্ট পার্টিসিপল ফর্ম। আফটার হি আমরা কি লিখব? অবশ্যই হ্যাড, হি হ্যাড, দেন উইল রাইট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হি হ্যাড নোন এভরিথিং। এবং অবশ্যই আমরা মনে করে যে সেন্টেন্সটা রিমেনিং পার্টটা আমরা লিখব অবশ্যই এটা নিচে আমরা আন্ডারলাইন করব। ইন দিস কোয়েশ্চেন ইউ ক্যান সি দ্য সেন্টেন্স হি স্টাডিজ অ্যাটেন্টিভলি সো দ্যাট দ্য স্ট্রাকচার ইজ, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? দ্যাট মিনস সেন্টেন্সে যখন আমাদের স্ট্রাকচারটা হবে এমন, সেন্টেন্সে যখন আমরা সো দ্যাট পাবো তখন স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট হবে। স্ট্রাকচারটা কি হবে? সো দ্যাটের পরে আমরা অবশ্যই একটা সাবজেক্ট লিখব, এরপরে আমরা ক্যান লিখব মডেল ভার্ব, এবং আফটার ক্যান আমরা V1 লিখব, অ্যান্ড আফটার দ্যাট দেয়ার উইল বি অবজেক্ট। তার মানে আমার মিনিং, সেন্টেন্সের মিনিংটা বুঝেই কিন্তু আমাকে ক্যানটা লিখতে হচ্ছে। কিন্তু সেন্টেন্সের মিনিংটা যদি নেগেটিভ হয় তাহলে আফটার সো দ্যাট আমরা যে মডেল ভার্বটা, সাবজেক্টের পরে মডেল ভার্বটা ইউজ করবো সেখানে হয়তো ক্যান নটও ইউজ হতে পারে। সো হি স্টাডিজ অ্যাটেন্টিভলি সো দ্যাট, সে এতই মনোযোগের সাথে পড়াশোনা করে, এজন্য কি হচ্ছে?
সাবজেক্ট থাকবে এবং পরবর্তীতে আমরা স্ট্রাকচারটা ইউজ করে আমাদের অ্যান্সারটা কী হবে, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি সো দ্যাট, তার মানে সে এতই মনোযোগের সাথে পড়াশোনা করে এই জন্য যে কি হবে, সেন্টেন্সটা আমরা লিখব হি স্টাডিজ অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান গেট গুড মার্কস, সে ভালো নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করে। অবশ্যই আমরা আন্ডারলাইন দেব রিমেনিং সেন্টেন্সে। পরের কোয়েশ্চেনে দেখো, পরের কোয়েশ্চেনটা আছে উইদাউট প্লাস জিরান্ড। সিচুয়েশন, আমাদের কনটেক্সটটা কি আছে, কনটেক্সটে যে জিনিসটা আছে সেটা অবশ্যই আমরা খেয়াল করব, কারণ যেই সেন্টেন্সটা আমাদেরকে কমপ্লিট করতে বলবে তার প্রিভিয়াস যে ক্লজটা থাকবে সেই ক্লজে কিন্তু আমরা ক্লু পেয়ে যাব যে আমরা আসলে কোন সার্টেন স্ট্রাকচার বা কোন সার্টেন রুলটা ফলো করব। So here you can see after without when you will find gerund, that means ভার্বের সাথে ing যখন আমরা দেখব, without reading more, then without থাকলে এবং এরপরে gerund থাকলে পরবর্তী ক্লজে কিন্তু অবশ্যই তোমাকে একটা নেগেটিভ সেন্টেন্স দিতে হবে। দ্যাট মিনস সেই নেগেটিভ সেন্টেন্সেও কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সম্পূর্ণ একটা ক্লজ হবে। আমাদের অ্যান্সারটা এরকম হবে উইদাউট রিডিং মোর। সো আমরা যদি বেশি পড়াশোনা না করি তাহলে কি হবে, উইদাউট রিডিং মোর আমরা কি লিখতে পারি, উইদাউট রিডিং মোর উই ক্যান নট পাস ইন এক্সাম। তার মানে আমার কিন্তু সেন্টেন্সের মিনিংয়ের সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই স্ট্রাকচারটাও ফলো করতে হবে, সেভাবেই কিন্তু আমাকে একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে। উইদাউট রিডিং মোর উই ক্যান নট পাস ইন এক্সাম। এখন তুমি দেখো তোমার প্রিভিয়াস যে কনটেক্সটটা, সেই কনটেক্সটের সাথে তুমি যে সেন্টেন্সটা লিখেছ সম্পূর্ণভাবে কমপ্লিটলি একটা পারফেক্ট সেন্টেন্স হয়েছে। নাও মুভিং অন ফর দ্য নেক্সট, সেটা হচ্ছে বাই রিডিং মোর। দ্যাট মিনস আফটার বাই, তোমরা দেখতে পাচ্ছ তোমরা যখন রুলসটা হবে এরকম, আফটার বাই যখন তুমি জিরান পাবে তখন তুমি সেক্ষেত্রে কি লিখবে, রিমেনিং পার্টে অবশ্যই তুমি পজিটিভ সেন্টেন্স লিখবে, ঠিক আছে? এবং পজিটিভ সেন্টেন্সটাতে অবশ্যই সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট থাকবে অ্যাজ ইউজুয়াল। তাহলে বাই রিডিং মোর আমরা এই ইয়েতে আফটার দিস পোর্শন আমরা কি লিখবো, একটা পজিটিভ সেন্টেন্স লিখবো। বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আমরা কি লিখতে পারি, বাই রিডিং মোর। তাহলে আমরা যদি বেশি পড়াশোনা করি সেক্ষেত্রে কি হবে, বাই রিডিং মোর we can get A plus marks বা we can get A plus, আমরা A plus ও লিখতে পারি, we can get A plus। সো অবশ্যই আন্ডারলাইনটা করতে হবে, by reading more we can get A plus। So another most important topic, that is conditionals, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে স্টুডেন্টস কন্ডিশনালসের মধ্যে 3 কন্ডিশনালসের স্ট্রাকচার জানাটা খুবই জরুরি, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে ইউ উইল ইন ইউর কোয়েশ্চেন পেপার ইউ উইল ফাইন্ড 1 or more than 1 কন্ডিশনাল সেন্টেন্সেস ইন ইউর কোয়েশ্চেন। সো আমাদের অবশ্যই 3টা স্ট্রাকচার খুব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। লুক অ্যাট দ্য ফার্স্ট কন্ডিশনাল। দেখো ফার্স্ট কন্ডিশনালে কি আছে, দেয়ার আর 2 ক্লজেস। First one is if clause and second one is if clause, we can call it subordinate clause, and after that you will find principal clause. So subordinate clause, that means if clause এর পরে আমরা যেই ক্লজটা পাবো সেটা হচ্ছে রেজাল্ট ক্লজ। তার মানে সিচুয়েশন যেটা থাকবে সেটার ফলাফলটাই কিন্তু পরবর্তীতে সেন্টেন্সে আসবে। এখন আমরা এই কন্ডিশনালসের জন্য যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ফোকাস করব সেটা হচ্ছে ভার্বের উপর। ভার্বের চেঞ্জিংটা কিভাবে হচ্ছে। ইন ফার্স্ট কন্ডিশনাল ইউ আর সিইং দ্যাট ইফ ইউ ফাইন্ড V1, দেন ফর নেক্সট ক্লজ হোয়াট উইল ইউ ডু, ইউ উইল রাইট will plus V1. দ্যাট মিনস তোমার ফার্স্ট কন্ডিশনালে ফার্স্ট ক্লজে যদি তুমি ভার্বটা যদি V1 হয়, পরবর্তী মানে রিমেইনিং পার্টে তুমি যেই ভার্বটা ইউজ করবে অবশ্যই তুমি সেটা ফিউচার ফর্মে ইউজ করতে পারো। তাহলে লুক অ্যাট দ্য এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্ক হার্ড। ইফ ক্লজে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাবজেক্ট আছে ইউ,
ভার্ব হচ্ছে ওয়ার্ক, হার্ড হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ভার্বটাকে কিভাবে পাচ্ছি? ভার্বটা হচ্ছে আমরা V1 হিসেবে পাচ্ছি, আমাদের এই ভার্বটা হচ্ছে V1। তার মানে রিমেইনিং পার্টে আমরা যে সেন্টেন্সটা লিখব বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং, যে সেন্টেন্সটা লিখব অবশ্যই সেটা উইল প্লাস V1 এর হেল্প নিতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটা কি লিখতে পারি? ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি লিখতে পারো ইউ উইল পাস ইন এক্সাম। দ্যাট মিন্স তুমি কিন্তু সেই ভার্বটাকে কিভাবে লিখেছো? উইল ইউজ করেছো এবং ভার্বটা V1 এ দিয়েছো। সো স্ট্রাকচার জানাটা কিন্তু খুবই জরুরি, এবং থ্রি কন্ডিশনালসের ডিফারেন্সটাও কিন্তু আমাদেরকে ধরতে হবে। এবং আমরা কিন্তু ইজিলি ভার্বের প্লেসমেন্টটা যদি আমরা খেয়াল করি, জাস্ট ট্রাই টু ফোকাস অন দ্য চেঞ্জিং অফ দ্য ভার্ব, দেন তুমি থ্রি কন্ডিশনালটা চেনা খুব কঠিন কোনো কিছু হবে না। লুক at the second conditional. ইফ ক্লজে আমরা কি দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা? ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। দ্যাট মিন্স ইফ উই ফাইন্ড দ্য ভার্ব ইন পাস্ট ফর্ম, ফর দ্য সেকেন্ড ক্লজে আমাদের কি হবে? উইলটা কিন্তু উড হয়ে যাবে, ফিউচার ইন দ্য পাস্ট ফর্ম হয়ে যাবে। এবং আফটার উড তোমরা সবাই জানো যে মডেল ভার্বগুলোর পরে কিন্তু মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়। So after would we will write V1, then we will write object. So according to the structure, what will be our example sentence? সেটা হবে if you worked hard. দেখো আমি কিন্তু তিনটা সেন্টেন্সে সেম অ্যাজ লিখেছি যাতে তোমরা বুঝতে পারো ভার্বের চেঞ্জিংগুলা কিভাবে হয়েছে, সেটা যেন ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারো। ফর দ্যাট রিজন আই হ্যাভ রিটেন দ্য সেম সেন্টেন্সেস, শুধু ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু চেঞ্জটা এনেছি। ইফ ইউ ওয়ার্কড হার্ড, সো এখানে আমার যে ভার্বটা আছে সেটা কিন্তু কোন ফর্মে আছে? V2 ফর্মে আছে। ইউ আর সিইং দ্যাট। সো ইফ ইউ ফাইন্ড V2 ইন ফার্স্ট ক্লজ, দেন হোয়াট টু ডু? পরবর্তী যে সেন্টেন্সটা লিখবে সেটা অবশ্যই আমরা উড প্লাস V1 দিয়ে লেখা ট্রাই করব। সো আমাদের আওয়ার সেন্টেন্স উইল বি ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ, সো আমাদের এখানে লিখতে হবে ইউ উড পাস ইন এক্সাম। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো আমাদের মেইন যে ভার্বটা আছে সেটা কিভাবে চেঞ্জ হলো? অ্যাকর্ডিং টু V2 আমরা কি লিখলাম? আমরা কিন্তু উড প্লাস V1 লিখলাম। সো ইউ জাস্ট ট্রাই টু ফোকাস অন দ্য চেঞ্জিং অফ দ্য ভার্ব। লুক অ্যাট দ্য থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটাই কিন্তু তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে, বাট ইউ জাস্ট ট্রাই টু ফলো সাম টেকনিক্স। হোয়াট আর দে? থার্ড কন্ডিশনালে দেখতে পাচ্ছ ইফ ক্লজে কি আছে? অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্রাকচার উই ক্যান সি দ্যাট ফর থার্ড কন্ডিশনাল ইন ফার্স্ট ক্লজে দেখো ইফ ক্লজে কি আছে? হ্যাড প্লাস V3। দেন প্রিন্সিপাল ক্লজে আমাদের যেটা করতে হবে, রিমেইনিং ক্লজটা বা রিমেইনিং সেন্টেন্সটা আমরা যখন লিখবো তখন কিন্তু উড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট এভাবে লিখতে হবে। সো লুক অ্যাট ফর দ্য এক্সাম্পল ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, দেন ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে হ্যাড প্লাস V3। সো ফর রিমেইনিং পার্টে তুমি কি লিখবে? ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করে থাকতে তাহলে কি হতো? তাহলে ইউ then would have, you will write would have, you would have then passed in exam. So you would have passed in exam. According to structure you must write would have. After would have, of course you will write past participle form of verb. Now dear students, you are in the meantime you have learned 3 conditional rules and I hope all of you have understood properly. That's all for today's class. সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।